হ্যাঁ ওকে, ওইটাই। ওকে। আজকে তাহলে ব্যাচ 3 এর 17 নম্বর ক্লাস না? তো ব্যাচ 3 এর 17 নম্বর ক্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওপি। হ্যাঁ, ক্লাসটা প্রথম ক্লাস আর কি, ওপি। এই ক্লাসে যারা যারা এই মুহূর্তে আছে, তাদের কারো কি ওপি নিয়ে আগে থেকে কোনো ধারণা আছে, কোনো স্টাডি আছে? আচ্ছা, একজনও নাই। ওকে, নো প্রবলেম। তাহলে আমি ওপি এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? ওকে। তো আসলে ওপি এর ওপি মানে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? অবজেক্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস, যে আমরা আমাদের যতগুলো ম্যাটেরিয়ালস জিনিস আছে সবগুলোই তো অবজেক্ট, ঠিক না? যে এটার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকবে এবং সে নির্দিষ্ট কিছু কাজ করবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারটাও ঠিক তেমন, যে এইখানটায় কিছু ক্লাস থাকবে এবং সেই ক্লাস অনুযায়ী আমরা অবজেক্ট ক্রিয়েট করব। তো ক্লাসগুলো কি আর অবজেক্টগুলো কি, একটু খেয়াল করুন। ব্যাপারটা খুবই মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা বিল্ডিং তৈরি করা। যে একটা বিল্ডিং তৈরি করা, সেই বিল্ডিং তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার কি করে? একটা নকশা তৈরি করে, ঠিক না? সেই একটা নকশা থেকে কিন্তু ইঞ্জিনিয়ার অনেক অনেক বিল্ডিং বানাইতে পারে একই রকম করে। পসিবল না এটা? তো অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারটাও এমন, যে আপনি একটা ক্লাস ক্রিয়েট করলেন, সেই ক্লাসটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট। যে ব্লু প্রিন্ট ধরে আপনি অনেকগুলো ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারেন। তো সেই ক্লাসের আমরা যেরকম করে ফাংশন তৈরি করেছি, ঠিক একই রকম করে ক্লাস তৈরি করারও বেশ কিছু রুল আছে। সেই রুলগুলো মেনটেন করে আমাদেরকে কিন্তু ক্লাস তৈরি করতে হয়, এবং পরবর্তীতে সেই ক্লাসের অবজেক্ট অথবা ইনস্ট্যান্সও বলে, অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করে আহ, সেই ক্লাসগুলো ব্যবহার করতে হয় বা অবজেক্টগুলোকে ব্যবহার করতে হয়। তো দেখি আমরা প্রথমে কিভাবে ক্লাস তৈরি করব, বা ক্লাস তৈরি করার যে স্ট্রাকচার, সিনটেক্স আর কি, সেই সিনটেক্সটাই আমরা একটু ডিসকাস করি প্রথমে। প্রথম হচ্ছে কি, এই ক্লাস কিওয়ার্ডটা থাকবে প্রত্যেকটা কিন্তু স্মল লেটার, ক্যাপিটাল লেটার ভেবে ভুল করবেন না। ক্লাস থাকবে, তারপর এইখানটা একটা ক্লাসের নাম দিতে হবে, এই ক্লাস কিওয়ার্ড। যেমন আমরা ফাংশন তৈরি করার সময় কি লিখি? প্রথমে ডিইএফ, তারপর ফাংশনের নামটা দিই। ঠিক ক্লাসের ক্ষেত্রেও প্রথমে ক্লাস কিওয়ার্ডটা থাকবে, তারপর ক্লাসের নেম থাকবে। তো ক্লাসের নেম দেওয়ার ক্ষেত্রে একটা কনভেনশন ফলো করা হয়, সেই কনভেনশনটা হচ্ছে ক্যাপিটাল লেটার। অর্থাৎ কি রকম ক্যাপিটাল লেটার? এটাকে আপনি প্রথম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল করতে হবে। যেমন ক্লাস নেম, এভাবে লিখতে হবে। এটা লেখার পর এইখানটায় একটা ফার্স্ট ব্র্যাকেট থাকতেও পারে,
নাও থাকতে পারে। তো ফার্স্ট ব্র্যাকেটটা কখন থাকবে আর কখন থাকবে না সেটাও বলে নিচ্ছি। এই ফার্স্ট ব্র্যাকেটটা তখনই থাকবে যদি এই ক্লাসটা অন্য কোনো ক্লাসকে ইনহেরিট করে। সেই ক্ষেত্রে এইখানটায় যে ক্লাসটাকে ইনহেরিট করা হবে সেই ক্লাসটার নাম দেয়া থাকবে। আচ্ছা, ইনহেরিট বা এই ব্যাপারগুলো সম্পর্কে যেহেতু কোনো কথা বলি নাই আগে থেকে, সো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করি। ইনহেরিটের ব্যাপারটা নিয়ে আমরা জাস্ট সিম্পল একটা ক্লাস ক্রিয়েট করতে গেলে যা যা লাগে সেগুলো নিয়ে কথা বলি আগে। তো প্রথমত কি লাগবে, এই ধরনের এই ক্লাস কিওয়ার্ডটা লাগবে, তারপর ক্লাসের নেমটা দিতে হবে, ক্লাস নেম, তারপর এখানটায় একটা কোলন দিতে হবে। এরপর এইখানটায় কয়েকটা ভেরিয়েবল থাকবে যেগুলাকে আমরা বলবো প্রপার্টিজ, ঠিক আছে। আর কয়েকটা ফাংশন থাকবে, ক্লাসের মধ্যে বেশ কয়েকটা ফাংশন থাকবে। তো সেই ফাংশনগুলোকে আমরা বলবো মেথড। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আসলে এটা এভাবে করে বোঝা পসিবল না, এক্সাম্পল দিয়েই বুঝতে হবে এটা। এমনিতে মেথড সম্পর্কে তো আপনারা আগে থেকেই পরিচিত। মেথড নাম তো আগে শুনছেন যে আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিং এর জন্য মেথড ইউজ করি, তারপর লিস্টের জন্য মেথড ইউজ করি। ঠিক এই মেথডটা আসছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর থেকে, মানে অর্থাৎ ক্লাসের ভিতরে যদি একটা ফাংশন ডিফাইন করা হয় সেই ফাংশনকে বলা হয় মেথড। তো আমরা একটু পরে এক্সাম্পলে যাব। এরপর এই ক্লাস নেম থেকে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর আমরা সেই অবজেক্টের থ্রুতে এই মেথডগুলো এবং এই প্রপার্টিজ গুলোকে ব্যবহার করতে শুরু করি। ঠিক আছে, আমরা একটু পরেই কোডে ফিরে যাচ্ছি। কোডে গিয়ে আমরা এই বিষয়টা নিয়ে একটু প্র্যাকটিক্যালি ডিসকাস করব। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা কি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? ওকে, তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস লিখতে হবে। ক্লাস, ক্লাস দিয়ে এরপর ক্লাসের একটা নাম দেন। ধরেন আমরা পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করি, পার্সন। তাহলে এই পার্সনটা হচ্ছে আমাদের ক্লাস নেম, আর এটা হচ্ছে ক্লাস কিওয়ার্ড।
এরপর এই পার্সনের কিছু বৈশিষ্ট্য থাকবে, বৈশিষ্ট্য বলতে তার কয়টা নাম থাকবে, যেমন নেম, একটা ভেরিয়েবল ফার্স্ট নেম দিতে পারি। আচ্ছা, নেম থাকলো, তারপর ধরেন তার এজ থাকবে, আর কি থাকবে, ধরেন নেম এবং এজ, এই দুটো নিয়ে আমরা কাজ করি এই মুহূর্তে। তারপর আমরা তার ডিটেলস প্রিন্ট করার জন্য একটা মেথড লিখি। ইনফো, তো তার ইনফো জানার জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করলাম। তারপর এই মেথডের মধ্যে আমরা কি করব, আমি একটু পরে সবগুলো ডিসকাস করছি। এখানটায় সেলফ লিখবো কেন, এটা আসলে কাজটা কি। এটা হচ্ছে আমাদের ক্লাসের ডিক্লারেশন, যে এভাবে করে আমরা ক্লাস ডিক্লেয়ার করবো। তবে এইখানটা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আহ, প্রত্যেকটা জিনিস আমি একটু পরে ক্লিন করে দিচ্ছি, মানে বুঝিয়ে দিব। ডিইএফ ডবল আন্ডারস্কোর ইট সেলফ নেম এইচ। সেলফ ডট নেম, সেলফ ডট এইচ, সেভ করলাম। তো পার্সন নামে আমরা একটা অবজেক্ট সরি ক্লাস তৈরি করলাম। সেই ক্লাসের মধ্যে আমরা কি কি রাখলাম, তার নেম রাখলাম, তার এজ রাখলাম। তারপর আমরা পরবর্তীতে আরেকটা ইনফো নামে একটা মেথড ক্রিয়েট করলাম। সেই মেথডের মাধ্যমে আমরা কি করলাম, তার নেম এবং এজ কে প্রিন্ট করার ব্যবস্থা করলাম। এবার আসেন আমরা একটা পার্সনের একটা অবজেক্ট ক্রিয়েট করি বা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। তো সেটা কিভাবে ক্রিয়েট করব, ধরেন আমি দিলাম পার্সন ওয়ান। পার্সন ওয়ান দিয়ে পার্সন, এখানটায় আমাকে এই যে নেম এবং এজ, এই ভ্যালুগুলো পাস করে দিতে হবে। নেম এজ, তো নেম দিলাম,
সাপিন। তো দিয়ে দিলাম তার নেমটা এবং এজ দিয়ে দিলাম। তো এই নেম এবং এজ কি করবে, এইখানটায় আসবে এসে এই সেলফ ডট নেমের মধ্যে নেমটা অ্যাসাইন হবে এবং সেলফ ডট এজ এর মধ্যে এজটা অ্যাসাইন হবে। সো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এবার আমরা সেই নেম এবং এজ গুলো কিভাবে ক্লাস থেকে নিয়ে আসবো। এখন তো একটা অবজেক্ট পাইলাম, সেই অবজেক্টের নাম কি, পার্সন ওয়ান। তো পার্সন ওয়ানে কে আছে আমরা যদি জানতে চাই এখন সেটা কিভাবে জানবো। পার্সন ওয়ান ডট নেম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো ওকে, এইখানটায় তার নামটা কিন্তু শো করছে। তো এই যে মনে করেন আমি এইখানটায় বেশ কয়েকটা মেথডকে এবং তাদের যে ভেরিয়েবল গুলোকে একসাথ করে একটা ক্লাসের মধ্যে নিয়ে নিলাম, মানে সবকিছু মিলে একটা প্যাকেট করার মতো, যে প্যাকেট করে ফেললাম জিনিসটাকে। এই প্যাকেট করার সিস্টেমটাই হচ্ছে এনক্যাপসুলেশন। এটাকে প্রোগ্রামিং এর ভাষায় এনক্যাপসুলেশন বলে। ব্যাপারটা বুঝছেন? ক্যাপসুল তো সবার, ক্যাপসুল তো সবাই চিনেন, ঠিক আছে? যে একটা ক্যাপসুলের মধ্যে ভিতরে মেডিসিন গুলো থাকে, উপরে একটা লেয়ার থাকে। ঠিক এই ক্ষেত্রেও বিষয়টা অনেকটা ওই রকমই, যে আপনার যত ধরনের আহ, একটা পার্সন অবজেক্টের যা যা মেথড থাকে বা যা যা অ্যাট্রিবিউটস থাকবে, সবগুলোকে আপনি কি করলেন, একটা প্যাকেটের মধ্যে আটকে ফেললেন। আর সেই প্যাকেটটা হচ্ছে পার্সন ক্লাস। তো এই কারণে এই সিস্টেমটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এখন আমরা যদি এই মেথডটা অর্থাৎ ইনফোটা জানতে চাই, কার ইনফো, পার্সন ওয়ানের ইনফো, তো সেটা আমরা কিভাবে জানবো। আমরা জাস্ট পার্সন ওয়ান ডট ইনফো দিলেই আমরা কিন্তু পার্সন ওয়ানের ইনফোটা জানতে পারবো। অর্থাৎ আমরা কি করছি, আমরা করছি কি, একটা অবজেক্টের থ্রুতে, এই পার্সন ওয়ানটা হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের থ্রুতে আমরা অবজেক্টের যে একটা মেথড আছে, অর্থাৎ ক্লাসের যে একটা মেথড আছে ইনফো মেথডটা, সেই মেথডটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। ইনফো। তো এইখানটা কি দেখাচ্ছে, মাই নেম ইজ সাবিন, আই এম 18 ইয়ার্স ওল্ড। তো ব্যাপারটা বুঝছেন সবাই? এতদিন ধরে কিন্তু আপনারা মেথড নামটা শুনে আসছেন, বাট মেথড গুলো কিভাবে তৈরি করা হয়, কিভাবে ইউজ করা হয় সেটা কিন্তু দেখেছেন, বাট কিভাবে তৈরি করা হয় সেটা কি দেখেছেন একটা ক্লাসেও? দেখেন নাই কিন্তু। আজ দেখলেন যে মেথড গুলো কিভাবে তৈরি করা হয় এবং সেই তৈরি করা মেথড গুলো কিভাবে ইউজ করা হয় সেটাও দেখলেন। তো মেথড এবং ফাংশনের মধ্যে পার্থক্যটা এখন নিশ্চয়ই ক্লিয়ার। মেথডটা তৈরি হয় কোথায়, একটা ক্লাসের মধ্যে, আর ফাংশন গুলো ক্লাসের মধ্যে না। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ব্যাপারটা কি বুঝছেন সবাই? এখন আসেন, এখানটা আসলে বিহাইন্ড দ্য সিন কি কি হচ্ছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। আমি যখন এই পার্সন, এই ক্লাস নেমটা দিয়ে এইখানটায় দুটো প্যারামিটার, দুটো আর্গুমেন্ট পাস করছি, সেই আর্গুমেন্টগুলো কোথায় যাচ্ছে, এই পার্সনটা এইখানটায় যে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে সেটা আসলে এই সেলফ দ্বারা রেফার করছে, অবজেক্টটাকে রেফার করছে সেলফ দ্বারা। যে পার্সন ওয়ান ডট নেম, এখানটায় সেলফ ডট নেম মানে হচ্ছে পার্সন ওয়ান ডট নেম। তো পার্সন ওয়ান ডট নেমের মধ্যে কে যাবে, সাপিন। এই নেমটা যাচ্ছে, এইটাকে বলা হয় কনস্ট্রাক্টর মেথড। এখানটায় স্পেশাল একটা মেথড আমি লিখলাম, সেটা বিল্ট ইন একটা মেথড, দুটো ডবল আন্ডারস্কোর ইনিট, দুটো ডবল আন্ডারস্কোর। এটা হচ্ছে
প্রত্যেকটা ক্লাসের শুরুতে এই মেথডটা লিখতে হয়। এটা হচ্ছে ক্লাসের কনস্ট্রাক্টর মেথড বলে। এই কনস্ট্রাক্টর মেথডটার কাজ কি? সে হচ্ছে এই ক্লাসটার যে ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্স তৈরি করে। কিভাবে তৈরি করে? এইখানটায় আমি যে আর্গুমেন্ট গুলো পাস করছি, সেই আর্গুমেন্ট গুলোকে সে নিয়ে সে এই যে অবজেক্টের মানে জন্য যে ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবলের মানে ভ্যালুগুলো কিন্তু অ্যাসাইন করে নেয়। ব্যাপারটা বুঝছেন? না বুঝলে আমি আবার বলতে পারবো, সমস্যা নাই। না বুঝলে জানান। আচ্ছা, সাবিনা আহমেদ বুঝেন নাই? বুঝছেন কে? কেউ কি বুঝছেন? আচ্ছা, একমাত্র অমিত পালই বুঝছেন। থ্যাংক ইউ অমিত পাল। সো নো প্রবলেম, আমি আবার বলবো ব্যাপারটা। আচ্ছা, একটু অন্যভাবে দেখাই এবার। আমি এটাকে আপাতত বাদ দিলাম। শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমি ইনিটটা এই মুহূর্তে বাদ দিচ্ছি। ইনিট নিয়ে অন্য কোনো ক্লাসে তাহলে ডিসকাস করবো পরে আবার। এবার খেয়াল করুন, আমরা ইনিট মেথডটা দেইনি এবং অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ভেতরে কোনো আর্গুমেন্টও পাস করিনি। এবার আমি এই অবজেক্টের থ্রুতে এইখানটা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সেই অবজেক্টের নাম কি? পার্সন ওয়ান। সেই অবজেক্টের থ্রুতে আমি কাকে অ্যাক্সেস করব? নেম এবং এজ কে অ্যাক্সেস করে সেইখানটায় ভ্যালু দিব। তো কিভাবে অ্যাক্সেস করব এবং কিভাবে ভ্যালু দিব সেটা একটু খেয়াল করুন। পার্সন ওয়ান ডট নেম ইকুয়াল পার্সন ওয়ান ডট এজ ইকুয়াল কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি এখানটায় পার্সন ওয়ান ইনফো এটা দেওয়ার সাথে সাথে সে কি করবে? ইনফোটা দেখাবে।
আপনাদের ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ এই কথাটা মনে আছে? এটা আমাকে একবার এনশিওর করেন। ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ ব্যাপারটা মনে আছে সবার? আচ্ছা, ওকে, মনে নাই? আপনারা কি ক্লাসগুলো রিপিট করেন না? আমি যে বলি ক্লাসগুলো স্টাডি করার জন্য, রিপিট করার জন্য, আপনারা কি সেই কাজটা করেন না? আচ্ছা, করেন। ওকে, ঠিক আছে, বুঝলাম। তো একটু খেয়াল করেন, এইখানটায় প্রথম আমি কি লিখছি? ক্লাস, তারপর পার্সন দিয়ে তারপর কি লিখলাম? ইনিট। আচ্ছা, ডিইএফ দুটো ডবল আন্ডারস্কোর দিয়ে ইনিট লিখলাম, আবার এদিকে দুটো ডবল আন্ডারস্কোর দিয়ে এইখানটা লিখলাম সেলফ নেম এইজ। তারপর কি করলাম? সেলফ ডট নেম ইকুয়াল নেম। আসেন, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেইখানটা আমি কি লিখছি? যে পার্সন ওয়ান, পার্সন ওয়ান, এটা হচ্ছে আমার অবজেক্টের নাম। আর অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেমটা কি? অবজেক্টের নাম দিতে হবে, তারপর এইখানটায় ইকুয়াল দিয়ে ক্লাসের নাম দিলাম আমি পার্সন। তারপর এই যে ইনিট মেথড, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর মেথড। কেন কনস্ট্রাক্টর মেথড বলা হয়? যখন আমি এই ক্লাসের থ্রুতে অবজেক্ট ক্রিয়েট করতে যাই, এই মেথডটা আমার অটোমেটিক বিহাইন্ড দ্য সিন অটোমেটিক কল হয়। কল হয়ে সে যেটা করে সেটা হচ্ছে এখান থেকে নেমটা নিয়ে নেয়, আর এখান থেকে এইজটাও নিয়ে নেয়। সে নিয়ে এই নেমটাকে এই নেমে রিপ্লেস করে এবং এই ভ্যালুটা এই এজের মধ্যে পাঠায়। তো পাঠানোর পর এই সেলফ ডট নেম, এই সেলফটা আসলে যেটা করে সেটা হচ্ছে রেফারেন্স করে। কাকে রেফার করে? এই অবজেক্টটাকে। এই সেলফ দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে অবজেক্টটা। তো এখন ব্যাপারটা বুঝছেন যে সেলফ ডট নেম মানে হচ্ছে পার্সন ওয়ান এর নেম, সেলফ ডট এইজ মানে হচ্ছে পার্সন ওয়ান এর এইজ। ব্যাপারটা কি এখন ক্লিয়ার সবাই? ব্যাপারটা বেশ ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে হবে আগে থেকে। তো তারপর আমি যখন পরবর্তীতে আবার ইউজ করব ডিইএফ ইনফো, ইনফো এইখানটা আমি আবার কি লিখলাম? সেলফ। তো খেয়াল করুন, আমি যখন পরবর্তীতে পার্সন ওয়ান ডট ইনফো দিই, পার্সন ওয়ান ডট ইনফো, আসলে এইখানটায় ঘটনাটা কি হয়? আসলে এইখানটায় ঘটনা এই যে আমি একটা মেথড লিখলাম এখানটায়, এটাকে ফাংশনও বলতে পারেন। এই ফাংশনটার মধ্যে একটা আর্গুমেন্ট আছে সেলফ নামে, ঠিক না? তো আমরা সবসময় কি কি দেখেছি যে একটা আর্গুমেন্ট কিন্তু আমাদের পাস করতে হয়। যে ফাংশনে যদি আর্গুমেন্ট থাকে, সরি প্যারামিটার থাকে, সেই প্যারামিটার অনুযায়ী আমাদেরকে কিন্তু ফাংশন কল করার সময় আর্গুমেন্ট পাস করতে হয়। তো এইখানটা আমি ইনফো যখন কল করছি তখন কি কোনো আমি আর্গুমেন্ট পাস করছি? এনিওয়ান? আপনারা কি আমার কথা বুঝছেন? আমি কি আর্গুমেন্ট পাস করতেছি? আচ্ছা, মিস্টার সবুজ বলছে না, মিস্টার আকাশে বলছে পাস করছি না। এক্স্যাক্টলি, আমি কিন্তু একটা আর্গুমেন্ট পাস করছি। সেটা কিভাবে?
একটু খেয়াল করুন, আমি কি লিখলাম, পার্সন ওয়ান ডট। এই যে পার্সন ওয়ান ডটটা দিলাম, এই পার্সন ওয়ান দ্বারা আমি একটা আর্গুমেন্ট পাস করছি। তারপর আমি কি করছি, পরবর্তীতে প্রিন্ট লিখছি সেলফ ডট নেম। তো সেলফ ডট নেম মানে কি, এই পার্সন ওয়ান ডট নেম। তো এইখানটায় সে পার্সন ওয়ানের নেমটা ইউজ করে এবং পার্সন ওয়ান ডট এইচটাকে ইউজ করে। এবার আমার কথাটা বুঝছেন? এক্স্যাক্টলি। তাহলে এখন নিশ্চয়ই আগের কোডটা বুঝে ফেলেছেন। আচ্ছা, আবার আর একটু বলবো, মিস্টার সবুজ, আপনি কি কোনটা বুঝেননি, আমাকে সেই ব্যাপারটা একটু কনফার্ম করুন। ওকে, পার্সন ইনফো আমি লিখি নাই, আমি লিখছি পার্সন ওয়ান ডট ইনফো। এই পার্সন ওয়ানটা কি, একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট। কার অবজেক্ট? সেটা এই পার্সন ক্লাসের অবজেক্ট, ঠিক না? আমি তো এইখানটা একটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি। তো সেই অবজেক্টের থ্রুতে আমি কি করছি, সেই অবজেক্টের থ্রুতে ক্লাসের একটা মেথডকে আমি কল করছি। তো অবজেক্টের থ্রুতে যখন মেথডটাকে কল করা হয়, এই যে পার্সনটা, সেই পার্সনটাকে আমি আসলে আলটিমেটলি একটা আর্গুমেন্ট হিসেবে পাস করছি এই সেলফের পরিবর্তে। তো সেলফ ডট নেম হিসেবে তখন সে কাকে পাবে, এই পার্সন ওয়ানের নেমকে। এবং সেলফ ডট এইজ হিসেবে সে কাকে পাবে, পার্সন ওয়ানের এইজকে। এখন ক্লিয়ার, মিস্টার সবুজ? ওকে, আই হোপ এখন সবাই ক্লিয়ার। সো এবার কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারে, আমি নিচের কোডটা বাদ দিয়ে দিচ্ছি। এবার মনে করেন এই বছরের ইনফো একরকম, আগামী বছরের ইনফো কিন্তু আরেক রকম হয়ে যাবে। কেমন? তার এইজ তো বাড়বে, ঠিক না? তো এইজ যদি বাড়াতে হয়, সেটা আমরা কিভাবে বাড়াবো? তাহলে আমরা ঠিক এইজ বাড়ানোর জন্য আমরা এখানটায় পার্সন ওয়ান ডট এইজ, তো তার এইজ এখন কত দেওয়া আছে, 18। তো এখন মনে করেন পরবর্তী বছর তার এইজটা কত হবে, তার এজটা 19 হয়ে যাবে। তো আমরা ঠিক এভাবে করেও কাজটা করতে পারি, অর্থাৎ তার এজটা আমরা এখানটায় চেঞ্জ করতে পারি পরবর্তীতে। তো এখন কত হয়ে গিয়েছে, 19। অর্থাৎ আমরা চাইলে এভাবে কোনো একটা অবজেক্টের থ্রুতে আমরা যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারি, অ্যাক্সেস করে সেগুলোকে পরিবর্তন করতে পারি। আবার আপনি চাইলে সেটাকে কোনো মেথডের মাধ্যমেও পরিবর্তন করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন এইখানটায় আরেকটা মেথড তৈরি করবেন, যে মেথডের মাধ্যমে আপনি এইচটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। তো সিএইচ এজ, হ্যাঁ, মানে চেঞ্জ এজ নামে আমি একটা ধরেন একটা ফাংশন ক্রিয়েট বা মেথড ক্রিয়েট করে নিলাম, সেলফ। তারপর সেটা কিভাবে কাজ করবে, সেলফ ডট এইজ ইকুয়াল সেলফ ডট
এইচ +1। তো সে কি করবে, তার বয়সটা 1 করে বাড়াবে। তো আমরা এই মেথডটা যতবারই কল করব সে কিন্তু ততবারই আহ, মানে তার বয়সটা বাড়াবে। তো খেয়াল করুন, আমরা CH দেই, এখানটা এটাকে বাদ দিচ্ছি। এইচ এই মেথডটাকে কল করলাম। তো এইখানটায় কিন্তু 19 দেখাচ্ছে। কেন 19 দেখাচ্ছে? কারণ আমরা এইচটাকে কল করেছি। তো ব্যাপারটা বুঝেছেন সবাই? আসলে সিএইচটা আমি এখানটা একটা ফাংশন ক্রিয়েট করেছি জাস্ট চেঞ্জের জন্য। শুধুমাত্র সিএইচটা লিখলাম আর কি। এবার আমরা ধরেন আহ, একটা তো ক্রিয়েট করলাম, আর একটা অবজেক্ট ক্রিয়েট করি, পার্সন 2। এই যে একটা ক্লাস, এই ক্লাসটাকে একটা ব্লুপ্রিন্ট বিবেচনা করতে পারেন বা একটা নকশা বিবেচনা করতে পারেন। সেই নকশা অনুযায়ী আমরা হাজার হাজার, মানে আমাদের ইচ্ছা মতো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ একটা বিল্ডিং এর নকশা ধরে যেরকম অনেকগুলো বিল্ডিং তৈরি করা যায়, ঠিক একই রকম ভাবে একটা ক্লাস থেকে আপনি অনেক অনেক অবজেক্ট বা ইনস্টেন্স ক্রিয়েট করতে পারেন। তো যেমন এখন আমি পার্সন 2 নিলাম, পার্সন 2, পার্সন, তারপর কি লিখবো, একটা নেম দিলাম, ধরেন আকাশ। তারপর এইচ দিলাম। ওকে। তো এবার একটু খেয়াল করুন, আমি এখানটায় কার ইনফো দেখতে যাচ্ছি, পার্সন 1-এর। তো কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করার পর রান করলাম, তো এটা কার ইনফো দেখাচ্ছে, পার্সন 1-এর ইনফো। কিন্তু আমি তো পার্সন 2 এর ইনফো দেখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ঠিক আগের মতোই, পার্সন 2 ডট ইনফো। এটার মাধ্যমে আমি কিন্তু আকাশের ইনফোটা এখন দেখতে পারবো। তো প্রথমটা দেখাচ্ছে মিস্টার সাপিনের ইনফো, এবং পরেরটা দেখাচ্ছে মিস্টার আকাশের ইনফো। এভাবে করে আপনি চাইলে তাদেরকে চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন বিভিন্ন ধরনের। যেমন এইখানটায় আমি চাচ্ছি যে হ্যাঁ, পরবর্তী বছর মিস্টার আকাশের আহ, বয়স 1 বেড়ে গেছে এবং সাপিনের বয়সও এক এক করে বেড়ে গেছে। তো পরবর্তী বছর কি করতে হবে, আমি মেথডের মাধ্যমে তাদের এজটা চেঞ্জ করে দিচ্ছি। পার্সন 1 ডট এইচ। এখানটায় পার্সন 1-এর পরিবর্তে পার্সন 2। এরপর যদি আমি তাদের ইনফোটা দেখতে চাই, এবার কি দেখাচ্ছে, আহ, সাবিনা আহমেদের বয়স 18 থেকে 19 হয়ে গেছে এবং মিস্টার আকাশের বয়স 25 থেকে 26 হয়ে গেছে। এক্স্যাক্টলি। এটা আসলে অনেক সময় কমাবে এবং সব থেকে বড় যেটা বিষয়, কোডের রিইউজিবিলিটিটা অনেক বাড়াবে। যা আপনি একটা কোড বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। যে একটা স্ট্রাকচার আপনি দাঁড় করিয়ে রেখেছেন, সেই স্ট্রাকচারটা বারবার আপনি ব্যবহার করতে পারবেন।
তো অবজেক্ট ওরিয়েন্টেড এর আসলে অনেকগুলো ব্যাপার এখনো আছে। আর যেমন কি হবে মেথড, মানে মেথড, এই যে এটা হচ্ছে আসলে এই যে আমি এখানটায় যদি সরাসরি কোনো নেম বা এইজ এগুলো পরিবর্তন করি, সেটা হচ্ছে, আচ্ছা বুঝতে টাইম লেগেছে বাট বুঝার পর মজা লাগছে। ওকে, আসলে মজার, প্রোগ্রামিং আসলে মজার, একটু কষ্ট করে বুঝতে হবে বাট বুঝার পর মজা পাওয়া যায়। তো এই যে নেম এবং এইজ এগুলোকে কিন্তু সরাসরি আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। কি হবে, যে পার্সন ওয়ান ডট নেম এবং পার্সন ওয়ান ডট এইজ অ্যাক্সেসও করতে পারেন, পরিবর্তনও করতে পারেন। তো কখনো কখনো এমন করা হয় যে এগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করতে দেয়া হয় না সরাসরি, তো সেই ক্ষেত্রে মেথড দিয়ে অ্যাক্সেস করতে হয়। এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। আপাতত আজকে এতটুকুই জানেন যে কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় এবং ক্লাসের অবজেক্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো মানে আজকের ক্লাসে যেগুলো নিয়ে ডিসকাস করলাম সেই ব্যাপারগুলো কি ক্লিয়ার সবাই? আজকের ক্লাসটা যদি ক্লিয়ার না হয়ে থাকেন আর একটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করুন, কারণ আগামীকাল যে ক্লাসটা হবে সেটার বেসটা হচ্ছে আজকের ক্লাসটা। সো আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আজকে যে জিনিসগুলো শিখালাম এগুলো না বুঝেন তাহলে পরবর্তী ক্লাস কন্টিনিউ করতে পারবেন না। ওই কারণে আজকে আর বেশি টপিক নিয়ে ডিসকাস করলাম না। আজকে যা শিখালাম এগুলোই বুঝার চেষ্টা করুন ভালোভাবে। মিস্টার সবুজ, আপনি সফটওয়্যার.কম যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজেও কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো একটু বুঝে প্র্যাকটিস করে নেন, তারপর আমরা পরবর্তী টপিকের দিকে যাব। কারণ অবজেক্ট ওরিয়েন্টেডে আরো অনেক অনেক জিনিস আছে। কিভাবে ইনহেরিটেন্স করতে হয়, অর্থাৎ প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস, ঠিক আছে, এই ব্যাপারগুলো, মাল্টিপল ইনহেরিটেন্স কি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কি, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, এর অনেকগুলো ব্যাপার আছে। সো ইনিশিয়াল যে ক্লাস ক্রিয়েট করা এবং ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা এটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি পরবর্তী ব্যাপারগুলো ক্লিয়ার করে বুঝবেন না। সো এই ক্লাসটা একটু ভালোভাবে রিপিট করতে থাকুন, ক্লাসের বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ার করুন, তাহলে আমরা পরবর্তী দিকে স্ট্রংলি মুভ করতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকুন, দেখা হবে আবার আগামীকাল। হ্যাঁ, আজকে শেষ।